1000 বছর ধরে আমি পথ হাঁটতেছি। জীবনানন্দ লিখেছিলেন। 1000 বছর নয়, তবে গত 100 বছর ধরে আমি কিন্তু এই কলকাতার রাস্তাতেই হেঁটে চলে বেড়াচ্ছি। কবি সুকান্তর কলকাতা, সুভাষচন্দ্র বসুর কলকাতা, জীবনানন্দের কলকাতা, উত্তাল কলকাতা। যেমন মাথা উঁচু করা কলকাতা, তেমনই আবার মাথা হেঁট করা কলকাতা। আমি দেখেছি কলকাতার খানা খন্দ, অলি গলি, দগদগে ঘা, বাড়ি থেকে পালানো, মুখলজ্জা, শিউরে ওঠা শরীর, আবার কিশোরীর কৌতূহল, উৎসব মুখরতা, ক্ষতে দেওয়া সোহাগের মধু। বড় আপন, বড় পেয়ারের এই কলকাতা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা খুঁজতে বেরিয়েছি কলকাতার আনাচে কানাচে লুকিয়ে থাকা সেই সমস্ত ইতিহাস যা একসময় বাংলা যুব সম্প্রদায়কে জাগিয়ে তুলেছিল, ছুটিয়ে দিয়েছিল শাসকের ঘুম। দর্শক বন্ধুরা, চলুন আজ আপনাদের নিয়ে যাই 1940-এর দশকের ভারতবর্ষে, বা এই আমাদের বাংলাতে, খাস কলকাতাতে। একটা আধো অন্ধকার ঘর, ঘরের মাঝখানে একটা টেবিল, তার চারপাশে কয়েকজন রয়েছেন। চলছে তাদের গোপন মিটিং। এই ঘরের প্রত্যেকটি কোণায় মিশে রয়েছে বিদ্রোহের গন্ধ। এই ঘরে উপস্থিত প্রত্যেকে এই মুহূর্তে সেই গন্ধ উপলব্ধি করতে পারছেন। তাদের হাতে কালি, চোখে আগুন। তারা জানেন এই কালিমাখা হাতেই যে কোনো মুহূর্তে তারা ব্রিটিশের বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে বিন্দু মাত্র পিছু পা হবেন না। এমন সময় বাইরে ভারী বুটের শব্দ। পুলিশ, রাষ্ট্রীয় গুন্ডা। ওরা জানতো কেউ না কেউ বিশ্বাসঘাতকতা করবেই। আসলে ব্রিটিশের কাছে মুচলেকা দিয়ে কারা মাপ চেয়ে নিতে পারে সে কথা ওরা খুব ভালো মতোই জানত। জান হাতে লিপে রাখতে প্রতিবাদ করার ধক্ত সকলের থাকে না, তাই না? কিন্তু ওরাও হারনেওয়ালা নেহি, ডরনেওয়ালা নেহি। হ্যাঁ, কেউ পালিয়ে যেতে পারলো, কেউ পালাতে পারলো না, ধরা পড়ে গেল। কিন্তু হ্যাঁ, সেদিন থেকে ওরা জেনে গিয়েছিল আসলে কারা জোরদার আর কারা বঞ্চিত, কারা শ্রমিকের অন্ন লুট করে মুনাফার পাহাড় তৈরি করে আর কারা লুট করে। সেদিনই ওরা খুব ভালো মতো চিনে নিয়েছিল। অথচ তুমি এই যে যুবকদের কথা বলছো, তারা কিন্তু ততদিনে আর একা নয়। গঙ্গার দু পাড় থেকে উজাড় করে শ্রমিকেরা এসে দাঁড়িয়েছে তাদের পাশে, এবং এই যুবকেরা চিনেছে এক সব পেয়েছির দেশের ঠিকানা, সোভিয়েত ইউনিয়ন। যে সোভিয়েতে তখন দারিদ্র্য নেই, নিরক্ষরতা নেই, বেকারত্ব নেই। হিটলারের ঘাড় তেড়ামিকে সিধে করে দিতে জানে এই সোভিয়েত। জমি জবরদখলকারীদের তাড়া করে জমি ছাড়ায়। ওরাও চায় ব্রিটিশদের খেদাতে। আসলে গুরুর থেকে ওরা ততদিনে শিখে নিয়েছে ভালো থাকার বীজ মন্ত্র, সমাজতন্ত্র। লড়াইটা কিন্তু এতটাও সহজ ছিল না। এই সমস্ত যাবতীয় প্রতিবাদের উপর নেমে এসেছিল ব্যাপক পুলিশি ধরপাকড়। ঠিক সেই সময় খবর এসে পৌঁছলো পুলিশের গুলিতে নিহত হয়েছেন মাতঙ্গিনী হাজরা। অথচ আশ্চর্য, মাতঙ্গিনীর মৃত্যু শোকে কেউ নুয়ে পড়লেন না। ঠিক সেই সময় দূর মণিপুর থেকে লক্ষ্মী সাইকেলরা আজাদ হিন্দ বাহিনীকে নেতৃত্ব দিচ্ছেন। নৌবিদ্রোহে অরুণা আসফ আলীরা লাল মুক্তি পতাকা ওড়াচ্ছেন। আসলে আশা নিরাশার ভাঙা ঘাটে চিরকালে তো একরোখা সমস্ত কিছু। সময়, বুঝলে, সময়টা বড় অদ্ভুত। কলকাতার বুকে তখন আছড়ে পড়ছে একের পর এক বিদ্রোহের আগুন। আর সেই বিদ্রোহের পাশাপাশি খবর এসে পৌঁছালো 43-এর মন্বন্তর, আর তারপরেই তেভাগা আন্দোলন। ব্রিটিশরা চলে গেল। আমরা ভেবেছিলাম আগুন এবার হয়তো নিভবে, কিন্তু না, হয়ে গেল পার্টিশন। পার্টিশন। পার্টিশন মানে তো শুধু মানচিত্রের ওপর একটা দাগ নয়। পার্টিশন মানে ভাইয়ে ভাইয়ে বিভেদ, প্রতিবেশীতে প্রতিবেশীতে বিভেদ, বহু বহু চেনা মুখের সঙ্গে বহু বহু চেনা মুখের বিভেদের আরেক নামই হলো পার্টিশন। কি অদ্ভুত বিষয় ভাবতো। মানে কলকাতার মানুষজন, সেই সময়কার মানুষজন যারা তাদের আত্মীয় স্বজন, পরিবেশ পরিজনদের নিয়ে একসঙ্গে থাকেন, হঠাৎ একদিন দেখলেন তাদের আত্মীয় স্বজনদের মধ্যে কয়েকজন ভ্যানিশ হয়ে গেল। হ্যাঁ, এ কথা যেমন সত্যি,
সেরকম সেই জায়গায় তো আরো অনেক নতুন মুখ এলো, হ্যাঁ একদম তাই। আরো অনেক নতুন মুখ এলো, আরো অনেক নতুন মানুষেরা এলেন, আর তৈরি হলো কলোনি। এই কলোনি বিষয়টার সঙ্গে কিন্তু কলকাতার মানুষের পরিচিতি এর আগে ঘটেনি। ঠিক। বিষয়টা যেটা ঘটলো সেটা খুব অদ্ভুত। পুরনো মানুষরা চলে গেলেন, অনেক নতুন বসতি তৈরি হলো, কিন্তু তার বদলে পুরনো ক্ষতগুলো কিন্তু রয়ে গেল। বামপন্থীরা দাঁড়ালো রিফিউজিদের পাশে, খোলা হলো লঙ্গরখানা। ধর্মীয় মৌলবাদীরা তাদের দাঁত নখ বের করতে পারল না, কারণ মানুষ বুঝেছিল উগ্র ধর্মান্ধতার কারণেই তাদের ওদেশ ছাড়া হতে হয়েছে। তাই এদেশেও সেই ধর্মান্ধতাকে তারা জায়গা দিতে চাননি। মানুষ বুঝেছিল রুটি কাপড়া মাকান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, জীবনের সার দাবি এইটুকুই। বাংলা জুড়ে সেই সময় রুগ্ন পীড়িত মায়েদের মরণের স্বাদ ছিল শুধু এইটুকুই, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। সারাদিন রেশনের দোকানের সামনে লাইন দিয়ে চাল পাওয়া যায় খুবই সামান্য। এদিকে সরকার জানিয়েছে ফলন কম। খাদ্যের দাবিতে ক্রমশ তীব্র হচ্ছিল আন্দোলন। মজুতদার কালোবাজারিদেরকে চাপকাতে শিখছিল খেপা জনগণ। দর্শক বন্ধুরা, আমরা এসে দাঁড়িয়েছি কলেজ স্ট্রিটে। কিন্তু কলেজ স্ট্রিটে কেন? কারণ এই কলেজ স্ট্রিটই নকশাল আন্দোলনের অন্যতম মূল পীঠস্থান। বিভিন্ন জেলা থেকে কলকাতায় পড়তে আসা বহু অল্প বয়সী ছেলেমেয়ে জড়িয়ে পড়েছিল নকশাল আন্দোলনে। কিন্তু যারা জড়ায়নি, প্রভাব কি তাদের ওপরেও পড়েনি? তখন তাদের কলেজ যাওয়া দায়, এদিকে ওদিকে বোমা বৃষ্টি আর পুলিশের ধরপাকড়। চাকরির ইন্টারভিউতে শুনতে হচ্ছে, তোমরা তো টুকে পাস করছো। কারো বন্ধু ধরা পড়লে তাকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু বাঙালি যুব সমাজ এত সহজে হেরে যায়নি। হাজার প্রতিকূলতার মধ্যেও তাদের লড়াই আজও অমলিন। নকশালদের হাতে খুন হন অজস্র বামপন্থী নেতা এবং কর্মী। রাতারাতি সন্তানহারা হন 1084 মা। কংগ্রেসি গুন্ডা, নকশাল এবং পুলিশ ত্রিফলা আক্রমণে বাংলা তখন বিধ্বস্ত। জীবন্ত তবুও অপার সম্ভাবনাময়। দিশাহীনতা, হতাশা, বেকারত্বের গ্লানি, সংসার বাঁধতে না পারা, মুমূর্ষ বাবা মা, সাধ্যের দ্বন্দ্ব যাদের ঠেলে দেয় চরমপন্থার দিকে। রাষ্ট্রের প্রতি, সরকারের প্রতি, প্রশাসনের প্রতি তীব্র ঘৃণা ধরিয়ে দেয়। তারাও বোঝে, তারাও ধীরে ধীরে বোঝে যে লড়বার আরও অনেক পথ বাকি আছে। শানদার অস্ত্র আরও অনেক আছে যা দিয়ে এখনো তারা লড়াই করতে পারে। তারা পাশে দাঁড়ালো ভিয়েতনামে, আবার তারা পাড়ার পাঁচুরও কিন্তু পাশে দাঁড়ালো। প্যালেস্টাইনের স্বাধীনতাহীনতা তাদের পীড়িত করল। লালনের গান তাদের মনের ব্যথা মুছল। সন্ধ্যা প্রদীপ, আজান কিংবা ছাটি মাইয়ার মধ্যে বিভেদ করতে শিখল না। টুটি চেপে ধরা, মুখ বন্ধ করা ইমার্জেন্সি পেরিয়ে বাংলার আলোকপ্রাপ্ত যুবকরা তখন এক নতুন ঐতিহাসিক বাঁকে জেগে উঠল। 1977 সাল প্রথম বামফ্রন্ট সরকার। বুঝলে, এই প্রথম একটা সরকার এলো যারা সত্যি করে নতুন প্রজন্মকে নিয়ে কাজ করার চেষ্টা শুরু করে। একেবারেই তাই। এই সময় থেকেই কিন্তু ফাঁকা ক্লাসরুমগুলোতে আবার ছাত্রছাত্রীরা আসতে আরম্ভ করল। কৃষকরা তাদের জমি ফিরে পেল। বস্তির মানুষরা নিজের মাথার উপরে ছাদের অধিকার ফিরে পেল। ঘরে ঘরে বিজলি মিটার এলো। জমিদারি প্রথা বিলুপ্ত হলো। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই সময় থেকেই কিন্তু মানুষ আবার মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ অনুভব করতে আরম্ভ করলো। এটা মানে ৭৮-এর বন্যা। আচ্ছা আচ্ছা, তুমি মনে করে দেখলে মনে করতে পারবে যে ৭৮-এর বন্যাতেই আবার বহুদিন পরে মানুষ হাঁটু জলে নেমে, ঠিক কাদায় নেমে একে অপরের পাশে দাঁড়ালো। পঞ্চায়েতি ব্যবস্থা ভীষণ গুরুত্বপূর্ণ। মানুষের নিজের কথা বলা, নিজের হকের কথা বলার মঞ্চ এই প্রথম তৈরি হলো।
আসলে ভবিষ্যৎ শব্দটা, যেটা এতদিন পর্যন্ত মানুষের কাছে কোনো আশার জায়গাই তৈরি করতে পারছিল না, সেই ভবিষ্যৎ শব্দটাই অনেক বেশি সদর্থক হয়ে উঠল মানুষের কাছে। ভাঙা বুকের পাঁজর দিয়ে নয়া বাংলা গড়ার কাজ আরম্ভ হলো। সকলের হাতে কাজ এবং সকলের পাতে ভাত। শিক্ষার আলো, চাকরির আলোর প্রসার তখন ছড়িয়ে পড়ছে। কিন্তু বামফ্রেন্ট সরকারের দৃঢ় প্রতিজ্ঞা, প্রত্যন্ত গ্রামে পৌঁছে যাবে ইলেকট্রিসিটি। শুধু কলকাতা না, আলো জ্বলবে গোটা বাংলায়। তাই শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে তৈরি হলো বক্রেশ্বর তাপ বিদ্যুৎ কেন্দ্র। এই চলো ওনাকে জিজ্ঞেস করা যায়। হ্যাঁ চলো। বলছিলাম, দুটো প্রশ্ন করা যায়? হ্যাঁ, একটা বলুন। ইন্টারভিউ করছি। হ্যাঁ। আপনি জানেন তো যে সিপিআইএম আইটি পার্ক বানিয়েছিল? সেটা বাকি, আমি তো যতদূর জানি আইটি পার্ক মানে তো কম্পিউটার সংক্রান্ত ব্যাপার। সিপিএম তো সবচেয়ে বেশি বিরোধী ছিল কম্পিউটারের ব্যাপার। তার উপর আমার যতদূর জানা আছে, কম্পিউটারটা পড়তে গেলে ইংরেজিটা জানতে হয়, সেটাও তো তুলে দিয়েছিল। তাহলে আর কি, এসব পড়ে লাভ নেই। আমি একটা কথা বলতে পারি? কাকু কিছু মনে না করবেন না না, বলুন। কিন্তু আপনি যে আইটি হাবের কথা বলছেন, আমার নিজের ইচ্ছা ছিল শিক্ষকতা করার। আমাকে এখন 14 ঘন্টা ল্যাপটপ নিয়ে ঘরে বসে থাকতে হয়। এই কাজটা যদি বাইরে আমার যাওয়ার মতো অবস্থা থাকতো, আমি এর 3 গুণ মাইনে করতাম। আজকে আপনি যেটা বলছেন সিপিএম এর আইটি হাবটা, ওইটুকু যদি ওই আমলে না হতো, এই চাকরিটুকুও পেতাম। আপনি আরেকটা কথাও বললেন, ইংরেজি শিক্ষা। আমি কিন্তু বাম আমলে সরকারি স্কুলেই পড়েছি, আমার কিন্তু আজকে কাজ করতে কোনো সমস্যা হয় না। উল্টে আজকের দিনে আমার ভাই বোনরা যখন সরকারি স্কুলে পড়ছে, তারা যে বাংলাটাও শিখছে, সেটাও অতি বোঝানো। আর কিছু মনে করবেন না, কিন্তু কথাটা একটু ভেবে দেখবেন। পশ্চিমবাংলা 5 বছর পরে কোথায় দাঁড়াবে, এ রাজ্যের ছেলেমেয়েরা কোথায় যাবে? রাজ্যে পড়াশোনা করছে, ইনফোসিস উইপ্রো এলো না, তার মানেটা কি? এই ছেলেমেয়েগুলো একটু ভালো লেখাপড়া শিখেছে, কম্পিউটারটা জানে, ইংরেজি জানে, তারা কোথায়? তাদেরকে আবার ছুটতে হবে বাঙ্গালোরে। 5 বছর পর পশ্চিমবাংলা কোথায় গিয়ে দাঁড়াবে? সুপ্রিম কোর্ট রায় দিয়ে জানিয়ে দিল 26,000 মানুষের চাকরি বাতিল। তুমি ভাবো তো, 2011-র পর থেকেই রাজ্যটার কি অবস্থা হয়েছে। মানে যারা এই সরকারের আমলেও চাকরি পেয়েছে, সরকারি চাকরি, তাদের ভবিষ্যৎটাও কি সুরক্ষিত? না, একেবারেই সুরক্ষিত না। আমি একটা কাজ করতে পারি, আমরা ধরোই আমাদের চারপাশে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন, তাদের সঙ্গে একবার কথা বলে জেনে নিতে পারি যে এই বিষয়ে তাদের কি বক্তব্য। চলুন তাহলে জেনে নেওয়া যাক, এই মুহূর্তে যারা আমাদের চারপাশে রয়েছেন, তাদের মতামত ঠিক কি আমাদের বর্তমান রাজ্য সরকার সম্পর্কে। এখন কলকাতার উন্নয়ন তো ভালোই হয়েছে। 9 to 12 প্রত্যেকটা ক্যান্ডিডেটকে দ্রুত নিয়োগ দিন, এবং আমরা চাই দ্রুত এবং সঠিক বিচার। বিচারের নামে কোনো প্রহসন নয়। আমরা মরতে চাই না, আমরা বাঁচতে চাই মাননীয়। চাকরি বাকরির জন্য মানুষ আসছে, কাজ চাইছে, তাদের পুলিশ মারধর করছে। কলেজে সেফটি চাইছে, তাদের পুলিশ মারধর করছে। গুলশান কলোনিতে দেখলাম গুলি করে মেরে দিল লোককে। সোনামণির আজ বড় হয়ে গেছে গাছগুলা, আর ফুলগুলো ফুটছে, আমি দেখছি, সবাই দেখছে। আমার সোনাটা নেই, আমার সোনাটা দেখতে পেলো না। একটা কলেজে যেখানে মানুষ পড়তে যায়, বাড়ির বাচ্চা কাচ্চাদের পাঠায়, সেখানে যদি বলা হয় যে নিজেদের দলের লোকজন দিয়ে তাদের কাছে সেফ নয়, তাহলে বাকিটা কি করে সেফ হবে? মানে যেখানে পড়তে যাচ্ছে সেই জায়গাটা সেফ না, আর যে করে হসপিটালে কাজ করতে যাচ্ছে সেই জায়গাটা সেফ না, তাহলে সেফ কোন জায়গাটা? রাজ্যটাও তো সেফ না। এই পশ্চিমবঙ্গ কেন এরকম নিজের পরিবার কেউ চাইবে না? আমরা যারা নিজেদের বাড়িতে বসবাস করি, আমরা এরকম বাড়ি কেউ চাইবো যে খুব গরম, ফ্যানটা চালাচ্ছি তো ফ্যানটা চলছে না, সন্ধ্যা হয়েছে লাইটের সুইচ দিয়েছি কিন্তু লাইটটা জ্বলছে না, সকাল হয়েছে ঘুম থেকে উঠেছি, তারপরে মানুষ সকালবেলা দুপুরবেলা কিছু খেতে চাইছে অথচ ঘরে খাবার নেই। এরকম পরিবার কেউ চাইবে? কেউ চাইবে না। ঘরের চাল ফুটো হয়ে জল পড়ছে।
ওটা ঘর ভেসে যাচ্ছে। এরকম বাড়ি কেউ চাইবে? কেউ চাইবে না। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটাররা ইন্দোরের রাস্তায় ঘুরতে বেরিয়েছিল, সেখানে একজন লোক ওদের মলেস্ট করে। একজন বিজেপি নেতা কি বলছে জানেন? সেখানে বলছে যে মহিলারা রাস্তায় না বলে বেরিয়েছিল। আপনি কি বলবেন এদের? ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও তো আমাদের নিরাপত্তা দিতে পারছেন না, আবার তো উল্টা বলে দিলেন যে রাতে বেরোনো যাবে না। রাতে বেরোবো না, কেন বেরোবো না? যে ইস্ট বেঙ্গল বা মোহনবাগানের কথা শুনে এসেছি ছোট থেকে, বর্তমানে সেই অবস্থার অবনতি হয়েছে এবং এর পিছনে একটা বড় কারণ শাসক দল এবং এই ক্লাবের মুখ্য ভূমিকায় যারা রয়েছে তাদের যে কাজ তারা সেটা করছে না, এবং ভালো কোচ, ভালো প্লেয়ার, এগুলোও তো অর্থনৈতিক বিষয়ের উপরই নির্ভর করে এবং সেই টাকাগুলো শাসক দলের ঘরে যাচ্ছে। যেখানে প্রতিটা দিন কম বয়সীরা, সেটা ছাত্র হোক, বুড়ো হোক, তারা নিজেদের যেটা সঠিক জায়গা, লেখাপড়ার জায়গা, কাজের জায়গা, সেখান থেকে ছিটকে বেরিয়ে চলে আসছে। তাহলে এই অংশটা করছে কেন? তাহলে এই অংশটা কি পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো কাজে যুক্ত হতে পারছে? এই পশ্চিমবঙ্গের গুণগত মান বাড়ানোর কোনো কাজে লাগছে? এই পশ্চিমবঙ্গের গুণের যে ধার আছে সেই শার্পনেসটাকে বাড়ানোর কোনো কাজে তারা লাগতে পারছে? আচ্ছা, যদি লাগতে পারছে না, তাহলে এদের দায়িত্ব কে নেবে? জলাশয় ভরিয়ে দিচ্ছে, গিয়ে বড় বড় ফ্ল্যাট হচ্ছে, সেগুলো সব হেলে পড়ছে, পাশের বাড়ির উপর গিয়ে পড়ছে, কোনো নিয়ম কানুন কিছু নেই। আর একটু বৃষ্টি হলে জল জমে যাচ্ছে। আমার বন্ধুরা কেউ আর এখন কলকাতায় থাকে না, কেউ থাকে হায়দ্রাবাদ, পুনে, ব্যাঙ্গালোর, কেউ বা নয়ডায়। যখন স্কুল কলেজে পড়েছি তখন যারা পড়তাম, আমাদের সমবয়সীরা ছাত্রছাত্রী অবস্থায় থাকার সময়ে আমাদের যা আর্থসামাজিক অবস্থা ছিল, এর থেকে পরিষ্কার বোঝা যায় যে নিম্ন মধ্যবিত্ত এবং গরিব বাড়ির ছেলেমেয়েরা পড়তো। আজকে ট্রেনে বাসে চাপলে যারা লেখাপড়া শিখতে যাচ্ছে তাদেরকে দেখে পরিষ্কার বোঝা যায় হয় উচ্চ মধ্যবিত্ত নইলে উচ্চবিত্তের মানুষ, মানে বড় লোক। তার মানে ওই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব লোকের বাড়ির ছেলেমেয়েগুলো কোথায় চলে গেল? তবে না, অনেক কিছু এখন না পাওয়ার মধ্যে পেয়েছি, যেমন ধর্মের নামে বিভাজন। পশ্চিমবঙ্গে মেয়েদের নিরাপত্তা নেই। বিলকিস বানু, হাথরাস, উন্নাও, এদের ধর্ষকদের বীরের সম্বন্ধে কারা? দেশের নাম একদম মাটিতে মিশিয়ে দিচ্ছে এই লোকগুলো। আমাদের মধ্যে হাতে তুলে দেওয়া হয়েছে ধর্মের নামে অস্ত্র। আমাদের মধ্যে এনআরসি, সিএ, এসআইআর এসব দিয়ে দেশ থেকে বিতাড়িত করে দেওয়ার ভয়। ফলত একটি করুণ অবস্থা, যে করুণ অবস্থায় পশ্চিমবঙ্গকে বেশি দিন রাখতে দেওয়া যাবে না। কারণ এই পশ্চিমবঙ্গর অবস্থাটা যদি হয়, তাহলে পশ্চিমবঙ্গকে অন্ধকারে টেনে নিয়ে যাবে। আর মানুষ হিসাবে আমরা বসবাস করছি, বাঁচছি, তো আমরা প্রত্যেকে মানুষ কখনো আলোর থেকে অন্ধকারের দিকে যায় না। তার মানে অন্ধকার থেকে আলোর দিকে যেতে হবে। আর সেই যাওয়ার জন্য ছাত্র যুবরা তারা একটি উদ্যোগী ভূমিকা গ্রহণ করবে এবং সেই ভূমিকা জয়লাভ করবে। আশুতোষ কলেজের এক ছাত্রের চোখ নষ্ট হয়েছে। আমরা দেখতে পেয়েছি হাওড়ার আন্দোলন কলেজের একজন ছাত্রকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা স্বাভাবিকভাবে চাইবো না এরকম কোন দল সরকারে আসুক, পশ্চিমবাংলার দায়িত্বে আসুক, যারা কিনা ছাত্র গুণ করবে। সার্বিক সমষ্টিগত সবার উন্নতির জন্য, সবার এগিয়ে যাওয়ার জন্য কথা ভাবে, এটা তারা পারবে যারা ধর্ম, বর্ণ, ভাষা, জাতি, লিঙ্গের উপরে দাঁড়িয়ে এর উপরে দাঁড়িয়ে কাজ করতে পারে তারা। তাহলে আজকের পশ্চিমবঙ্গে এই গুণের সমন্বয়ে যারা আছে তারা হলো বামপন্থী। তাহলে সেই প্রগতিশীলতার জায়গায় থেকে, সেই এগিয়ে যাওয়ার জায়গায় থেকে, সেই বেঁচে থাকার এবং তার লড়াই করার জায়গা থেকে, এবং এই দর্শন ও রাজনীতির জায়গায় থেকে আগামী দিনে পশ্চিমবঙ্গের বামপন্থী ছাত্র যুবক এবং আরো স্পেসিফিক করে বলতে গেলে তাদের সবাইকে সাথে নিয়ে এসএফআই ডিওয়াইএফআই এই লড়াইয়ে অন্ধকার থেকে আলোর দিকে আমাদের পশ্চিমবঙ্গকে নিয়ে যাওয়ার জন্য আরো বেশি ক্ষুধার এবং আরো বেশি গুণগত এবং আরো বেশি মতাদর্শগত ভাবে সচেতন হয়ে এই কাজে তারা নেতৃত্ব দেবে, তারা করবে। এটা শুধুমাত্র বলার জন্য বলা নয়, এটা বিশ্বাস করি, তাই বলি। আর বলি কারণ এটাতে একদম জানতে বিশ্বাস করি। আসলে স্বৈরাচারীরা ভাবে যুব সমাজ কিংবা আজকের এই জেন জি তাদের কিছু যায় আসে না, তারা ঘুমন্ত। আসলে কিন্তু তারা জেগেই আছে। হ্যাঁ, এবং তারা দেখছে, জানছে, ভাবছে, সর্বোপরি হিসেব করছে সঠিক সময় জ্বলে ওঠার। কিন্তু মানে এই
জ্বলে উঠবো বললেই কি জ্বলে ওঠা যায়? মানে এই কয়েকজন লোককে দিয়ে এত বড় একটা কাজ, এটা কি আদৌ সম্ভব? দোলাচল হয় জানি, তবু একথাও স্থির জানি, যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস।